ফ্রান্সের রাজনীতিতে যা হচ্ছে তাকে রোলার কোস্টার রাইড বললেও শায়দ কম বলা হবে। ভাবুন তো, মাত্র 1 বছরে 3টা সরকারের পতন। কিন্তু আসল নাটকটা কিন্তু এখন আর সরকারে না, শুরু হয়েছে বিরোধী শিবিরে। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই রাজনৈতিক থ্রিলারের গভীরে যাই, দেখি ঠিক কি ঘটছে সেখানে। মানে ব্যাপারটা একবার ভাবুন, সেবাস্টিয়ান লেক্রোনো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আর তার কয়েক ঘন্টার মধ্যেই ব্যাস সরকার শেষ। এটা কিভাবে সম্ভব? এর পেছনে কি শুধু রাজনৈতিক মতের অমিল, নাকি আরও অনেক গভীর কোনো সংকট, এমন কিছু যা ফ্রান্সের ইতিহাসে আগে কখনো দেখাই যায়নি? আর এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। 1 বছরে পরপর 3টা সরকারের পতন। এটা শুধু খবরের কাগজের হেডলাইন নয়, এর প্রভাবটা সরাসরি গিয়ে পড়ছে সাধারণ মানুষের জীবনে। দেশের অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, মানে সবকিছুই এখন একটা চরম অনিশ্চয়তার মধ্যে দুলছে। তো মূল প্রশ্নটা হলো, ফ্রান্সের সরকার এত দ্রুত ভেঙে পড়ল কেন? এটা কি শুধুই ক্ষমতার খেলা, নাকি এর পেছনে ফরাসি গণতন্ত্রের ভেতরেই কোনো বড় সমস্যা তৈরি হয়েছে? চলুন এই গোলকধাঁধার জট খুলতে আমরা একদম সংকটের গোড়ায় যাই। এই পুরো সংকটের মূলে আছে আসলে একটা অদ্ভুত লড়াই। একদিকে আছেন রাষ্ট্রপতি, যার হাতে সাংবিধানিক ক্ষমতা, আর অন্যদিকে আছেন জনগণ, যাদের রায় প্রতিফলিত হচ্ছে সংসদে। তো যখন এই দুই শক্তি মুখোমুখি হয়, তখন কি হয়? চলুন দেখা যাক এই সংঘাতটা কিভাবে আজকের এই পরিস্থিতি তৈরি করল। এই যে টাইমলাইনটা দেখছেন, এটা 2022 সাল থেকে শুরু। আর এটা দেখলে মনে হবে যেন রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোর রাজনৈতিক ক্ষমতা কমে যাওয়ার একটা জ্বলজ্বন্ত প্রমাণ। মানে প্রত্যেকটা নির্বাচনই তার ক্ষমতাকে একটু একটু করে কমিয়েছে, আর সেটাই আজকের এই ভয়ঙ্কর অচলাবস্থার জন্ম দিয়েছে। কট্টর বামপন্থী নেতা জঁ-লুক মেলনশঁ একটা কথা বলেছেন, আর ওই একটা বাক্যেই যেন বিরোধীদের সব ক্ষোভ ফুটে উঠেছে। তাদের মূল অভিযোগটা কি? অভিযোগটা হলো, রাষ্ট্রপতি মাক্রো সংসদের রায়কে কোনো পাত্তাই দিচ্ছেন না। তিনি একরকম নিজের শাসন চালাচ্ছেন, আর এই সব বিশৃঙ্খলার জন্য তিনিই দায়ী। বিরোধীরা এই পরিস্থিতিকে বলছে প্রেসিডেন্সিয়াল মোনার্কি বা রাষ্ট্রপতি শাসিত রাজতন্ত্র। মানে ব্যাপারটা একবার কল্পনা করুন, দেশে একজন রাজা আছেন, কিন্তু তার কোনো রাজ্যাভিষেকই হয়নি। বিরোধীদের কথা অনুযায়ী ফ্রান্সের অবস্থা এখন ঠিক সেরকমই। রাষ্ট্রপতি মাক্রো সংসদের সমর্থন ছাড়াই প্রায় রাজার মতো দেশ চালাচ্ছেন, আর এটা তাদের চোখে গণতন্ত্রের মূলনীতির একদম বিরুদ্ধে। আচ্ছা, এই সংকট থেকে বের হওয়ার পথটা কি? মজার ব্যাপার হলো, এই পথ খুঁজতেই বিরোধী জোটের ভেতরে একটা নতুন যুদ্ধ শুরু হয়ে গেছে। বামপন্থীরাই এখন 2 ভাগে ভাগ হয়ে গেছে, আর এই অচলাবস্থা ভাঙার জন্য তাদের পথও এখন 2 দিকে চলে গেছে। এই যে জোটটা নিউ পপুলার ফ্রন্ট বা এনএফপি, এটা ছিল মাক্রনের বিরুদ্ধে বামপন্থীদের ঐক্যের সবচেয়ে বড় একটা প্রতীক। কিন্তু এখন সেই ঐক্যের দেয়ালেই ধরেছে বিরাট ফাটল। কট্টরপন্থী আর মধ্যপন্থীদের লড়াইটা জোটকে এখন ভাঙনের মুখে এনে দাঁড় করিয়েছে। এখানে দেখুন, 2 শিবিরের চিন্তাভাবনার পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে আছে র্যাডিক্যালরা, মানে এলএফআই। তারা বলছে আসল সমস্যা তো রাষ্ট্রপতি, সুতরাং সাংবিধানিক উপায়ে তাকে সরাও। আর অন্যদিকে আছে মডারেটরা, সোশ্যালিস্ট পার্টি। তারা বলছে না, আসল সমস্যা হলো সরকারের অস্থিরশীলতা, তাই একটা নতুন দায়িত্বশীল সরকার গড়া দরকার। এই যে র্যাডিক্যালরা রাষ্ট্রপতিকে সরানোর কথা বলছে, সেটা সাংবিধানিক প্রক্রিয়ার নাম হলো ডিস্টিটিউশন বা পদচ্যুতি। এটা কিন্তু খুব বিরল একটা প্রক্রিয়া, কিন্তু সাংঘাতিক শক্তিশালী। এর মাধ্যমে সংসদ চাইলে রাষ্ট্রপতিকে পদ থেকে সরাতে পারে। এলএফআই এখন ঠিক এই প্রক্রিয়াটাই শুরু করার জন্য চাপ দিচ্ছে। তাদের যুক্তি খুব সোজা, রাষ্ট্রপতি জনগণের রায় মানছেন না, মানে তিনি তার সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না। তো এই যে মতের অমিল, এটা এখন আর শুধু কথার কথা নেই, এটা এখন ফরাসি বামপন্থীদের ভেতরে একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করেছে। এই বিভাজনটা বিরোধী জোটের একদম ভিত্তি নাড়িয়ে দিচ্ছে, আর ফ্রান্সের রাজনীতিকে করে তুলছে আরও অনেক বেশি জটিল। এই চার্টটা দেখলে বিভাজনটা আরও পরিষ্কার বোঝা যায়। দেখুন, সোশ্যালিস্টরা অন্য দলগুলোকে নিয়ে একটা নতুন জোট বানানোর চেষ্টা করছে, আর এর ফলে কি হয়েছে? এলএফআই, যারা কিনা মূল জোটের সবচেয়ে বড় দল ছিল, তারাই এখন একা হয়ে গেছে। মানে বাম ঐক্যের এই যে ভাঙন, এটা পুরো রাজনৈতিক হিসাব নিকাশকে একদম পাল্টে দিচ্ছে। সোশ্যালিস্টের এই চালের পেছনে কিন্তু একটা পরিষ্কার রাজনৈতিক কৌশল আছে। তারা আসলে এলএফআই এর কট্টর বামপন্থী ইমেজটা থেকে নিজেদের আলাদা করতে চাইছে। তারা দেখাতে চাইছে যে তারাই হলো একটা মধ্যপন্থী আর দায়িত্বশীল বিকল্প, মানে দেশ চালানোর দরকার হলে তারাই পারবে, এলএফআই নয়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? নিজেদের মধ্যে তারা যতই লড়াই করুক না কেন, তাদের শত্রু কিন্তু ওই একজনই, রাষ্ট্রপতি মাক্রো।
মাক্রো অর্থনৈতিক নীতি, ব্যয় সংকোচন বা বিতর্কিত আর্টিকেল 49.3-এর ব্যবহার, এই সব বিষয়ে কিন্তু তারা সবাই একমত। ব্যাপারটা অনেকটা এরকম যে নাটকের দুই চরিত্র নিজেদের মধ্যে লড়ছে, কিন্তু তাদের আসল লক্ষ্য একটাই। তাহলে প্রশ্ন হলো, ফ্রান্সের ভবিষ্যৎ কি? এই জটিল পরিস্থিতি থেকে বেরোনোর জন্য সামনে মূলত 4টা পথ খোলা আছে। চলুন এক এক করে দেখে নিই কি কি হতে পারে। প্রথমত, এই রাজনৈতিক অচলাবস্থা চলতেই পারে, কোনো স্থায়ী সরকারই হয়তো গঠন করা গেল না। দ্বিতীয়ত, সংসদ রাষ্ট্রপতির বিরুদ্ধে তাকে পদচ্যুত করার প্রক্রিয়া শুরু করতে পারে। তৃতীয় সম্ভাবনা হলো সোশ্যালিস্টদের নেতৃত্বে একটা সংখ্যালঘু সরকার হয়তো কোনোভাবে টিকে যাওয়ার চেষ্টা করবে। আর চতুর্থটা হলো রাষ্ট্রপতি আবার সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ডাক দেবেন। মানে এই 4টা পথের কোনো একটা পথেই ফ্রান্সকে হারতে হবে। দেশটা কি আরও গভীর সংকটে পড়বে, নাকি কোনো সমাধান আসবে? ফ্রান্সের ভাগ্য এখন এই সম্ভাবনাগুলোর ওপরেই নির্ভর করছে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা এসে যায়, যখন দেশের প্রধান বিরোধী দল নিজেই গৃহযুদ্ধে ব্যস্ত, তখন ফ্রান্সের এই রাজনৈতিক সংকট সমাধান করবে কে? এই একটা প্রশ্নই এখন ফ্রান্সের গণতন্ত্রের ভবিষ্যৎকে একটা বিরাট অনিশ্চয়তার সামনে দাঁড় করিয়ে দিয়েছে।